সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চাঁদপুর সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটা আমাদের এই সাবজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায়টি তোমার ব্যক্তি জীবনে, কর্মজীবনে খুব বেশি কাজে লাগবে। যে স্কিলসটা এই চ্যাপ্টার পড়ার মাধ্যমে যে স্কিলস তোমার বৃদ্ধি পাবে সেটা দিয়ে তোমার পরবর্তী জীবনেও তোমার খুব কাজে লাগবে। তো আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটির নাম হচ্ছে যোগাযোগ। যোগাযোগকে ইংরেজিতে বলা হয় কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তো যোগাযোগ ব্যবহার হয় না এমন কোনো ক্ষেত্র আসলে নাই। পৃথিবীর সকল ক্ষেত্রে, সব জায়গায় যোগাযোগ আমাদের প্রয়োজন রয়েছে। তো ইংরেজি কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দে কমিউনিস শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আর কমিউনিকেশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে যোগাযোগ। যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো তথ্য, কোনো বার্তা, কোনো ভাব আদান প্রদান করার মাধ্যমে যে কার্যাবলী সৃষ্টি হয়। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে কোনো তথ্যের আদান প্রদান, কোনো ভাবের আদান প্রদান, কোনো বার্তার আদান প্রদান করলে তখন তাকে যোগাযোগ বলে। তাহলে দেখা যাচ্ছে যে যোগাযোগ হতে গেলে কমপক্ষে দুটি পক্ষ লাগবে। এক পক্ষ বার্তা দিবে, অপর পক্ষ গ্রহণ করবে। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে আদান প্রদান, ভাবের আদান প্রদান, বার্তার আদান প্রদান, তথ্যের আদান প্রদান, অনুভূতির আদান প্রদান ইত্যাদি কার্যক্রমকে বলা হয় যোগাযোগ। তো এখন আমরা একটু বোর্ডের দিকে তাকাই। দেখো, যোগাযোগের কার্যক্রমটাকে আমি একটু বোর্ডে লেখার চেষ্টা করছি। তোমাদের ফাইনাল পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে, জ্ঞান ও অনুধাবন প্রশ্ন অধিকাংশ এই শব্দগুলো থেকে কিন্তু আসবে, যার ফলে আমি আগেই এই শব্দগুলোকে আমি বোর্ডে সাজিয়ে রেখেছি। এগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে ফেলো, তাহলে তোমার পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। দেখো, এখানে একটা আমরা ডায়াগ্রাম ব্যবহার করছি। এই ডায়াগ্রামটা হচ্ছে আসলে যোগাযোগ প্রক্রিয়া। অর্থাৎ আমি যখন যোগাযোগের সংজ্ঞায় বললাম যে দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে কোনো তথ্য, কোনো বার্তা, কোনো ভাব, আবেগ, অনুভূতি, ইশারা, ইঙ্গিত ইত্যাদি আদান প্রদান করে, তখন তাকে যোগাযোগ বলা হয়। তো এখন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কোনো তথ্য দিল, ওই ব্যক্তি তথ্যটা পেয়ে চুপচাপ বসে রইল, তার কোনো সারা শব্দ নাই। আধুনিক কালে কিন্তু এটাকে যোগাযোগ বলা যাবে না। যোগাযোগ তখনই হবে যখন ওই ব্যক্তিটি যে এই তথ্যটি রিসিভ করলো, সে এই তথ্যটি বিচার বিশ্লেষণ করে যখন পুনরায় আবার প্রেরণকারীর নিকট বার্তা পাঠাবে, তখনই তাকে যোগাযোগ বলে, যেটাকে বর্তমানে বলা হয় দ্বিমুখী যোগাযোগ। তো এই দ্বিমুখী যোগাযোগ মানে হচ্ছে যে প্রেরণকারী গ্রহণকারীকে বার্তা দিবেন, গ্রহণকারী আবার আরেকটি ফিরতি বার্তা প্রেরণকারীর নিকট প্রেরণ করবেন, তাহলে যোগাযোগ সম্পূর্ণ হবে। তো এই যে যোগাযোগ, একজন থেকে আরেকজন গেল, একজন মেসেজ বা বার্তা লিখলো, আরেকজন পেলো, পেয়ে সে পড়লো, বুঝলো, বুঝে আবার ফেরত দিল, এই যে একটা প্রক্রিয়া, এটাকে বলা হয় যোগাযোগ প্রক্রিয়া। আমি বোর্ডে যে চিত্রটা লিখেছি সেটা আসলে আর কিছু না, এটা একটা যোগাযোগ প্রক্রিয়া। এখন আমরা প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করি খুব ভালোভাবে। প্রথমে আমরা কয়েকটি শব্দ শুনি। প্রেরক, প্রেরণযোগ্য করে সাজানো, বার্তা, পাঠ উদ্ধার, প্রাপক, সাড়া বা সাড়াদান, ফলাবর্তন, বাধা বা শোরগোল। কয়টি শব্দ বললাম? 1, 2, 3, 4, 5, 6, 7টি। তাহলে এই 7টি দেখো চক্রের মধ্যে ধারাবাহিকভাবে চলতেছে। এই চলাচলটা সম্পূর্ণ হলেই তখন তাকে যোগাযোগ আমরা বলবো। তাহলে এটা একটা প্রক্রিয়া। তাহলে পরীক্ষায় যদি আমার যোগাযোগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় বা যোগাযোগ প্রক্রিয়াটা কি, তাহলে কিন্তু তোমাকে এই চিত্রটার ব্যাখ্যায় আসলে দিতে হবে। তাহলে এখন আমরা এই শব্দগুলো আগে শিখি সবাই। প্রথমে আমরা লিখলাম প্রেরক। প্রেরক অর্থাৎ আমি শুরুতে বলেছিলাম দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে। তাহলে দুই মানে প্রথম ব্যক্তি, সে যে একটি বার্তা লিখে
আরেকজনকে পাঠালো। তাহলে এই যে লিখলো এবং পাঠালো, এই দুইটা কাজ, বার্তা লিখলো, বার্তা পাঠালো, এই দুইটা কাজ যে করে তাকে বলা হয় প্রেরক। ইংরেজিতে তাকে বলা হয় সেন্ডার। আচ্ছা, দ্বিতীয় যে কাজটি, সেন্ডার যে কাজটা আরেকটা কাজ করে, সে প্রেরণ যোগ্য করে সাজানো। ইংরেজিতে এটাকে বলা হয় এনকোডিং। এনকোডিং অর্থাৎ তুমি যখন কারোর সাথে কোনো যোগাযোগ কার্যক্রম করবে, তখন কিন্তু তোমার মনের মধ্যে সৃষ্টি হয় যে আমি এই জিনিসটা লিখবো, লিখে তার কাছে পাঠাবো। তাহলে এই যে লিখবো, এই লেখার কাজটাই হচ্ছে এখানে আসলে এনকোডিং। অর্থাৎ আমার মাথার মধ্যে বা আমার চিন্তা চেতনায় যেই তথ্যটা আমি পাঠাবো আরেক ব্যক্তিকে, সেই তথ্যটি পাঠ উপযোগী করে লেখা। যেমন আমরা মোবাইলে যে মেসেজ পাঠাই, প্রথমে আমরা কি করি, চিন্তা করি যে এই তথ্যগুলো আমি লিখব। লেখার যে কাজটা পাঠ উপযোগী করে, যে শব্দ বর্ণ ব্যবহার যে করলাম, এই কাজটাই হচ্ছে আসলে এখানে এনকোডিং বা প্রেরণযোগ্য করে সাজানো। আচ্ছা, প্রেরণযোগ্য করে সাজানোর পর বার্তা বা মেসেজ, মেসেজ অর্থাৎ যখন আমি প্রেরণযোগ্য করে সাজালাম, বার্তাটা যখন লিখে ফেললাম, তখন সেটা বার্তা হলো। অর্থাৎ আমার যেই তথ্যটি আমি লিখছি, প্রেরণযোগ্য করে সাজিয়েছি, সেটাই হচ্ছে বার্তা, যেটাকে আমরা বলি মেসেজ। দেখো, এখন মেসেজ লিখলাম, লিখে তো তাকে পাঠাইতে হবে। তাহলে পাঠাইতে গেলে কোনো মাধ্যম লাগবে। তাহলে মাধ্যমটা হইতে পারে ব্যক্তিগত। যেমন আমি একটা, মনে করি আমি একটা চিঠি লিখলাম, এখন চিঠি লিখলে তো বসে থাকলে তো হবে না, এটা তো পাঠাইতে হবে। আমি কোনো ব্যক্তির মাধ্যমে পাঠাইতে পারি, অথবা আমি অনলাইনেও পাঠাইতে পারি, অথবা আমি ইমেইলেও পাঠাইতে পারি, অথবা মোবাইলের SMS শর্ট মেসেজ সার্ভিস, এটার মাধ্যমে আমরা পাঠাইতে পারি। তাহলে এই যার মাধ্যমে পাঠাচ্ছি সেটাই হচ্ছে মাধ্যম বা মিডিয়া। মাধ্যম বা মিডিয়া। আচ্ছা, তাহলে মিডিয়া ব্যবহার করে সেন্ডার মেসেজটা পাঠিয়ে দিল। এইটুকু কাজই হচ্ছে কিন্তু সেন্ডারের কাজ। তাহলে সেন্ডারকে, সেন্ডার হচ্ছে এমন ব্যক্তি যিনি বা যে প্রথমে মেসেজ বা বার্তা লেখার উদ্যোগ গ্রহণ করে, বার্তাটি লিখে পাঠ উপযোগী করে তৈরি করে, তারপরে মাধ্যম নির্বাচন করে বার্তাটি পাঠায়। এই এতটুকু কাজ যে করে সে হচ্ছে সেন্ডার। এবং তারপরের কাজে চলে আসে এখন রিসিভারের কাজ। আচ্ছা, সেন্ডার এই যে মেসেজটা লিখে বার্তার মাধ্যমে যে পাঠালো, প্রাপক যে সে হচ্ছে রিসিভার। রিসিভার প্রাপক, সে কি করবে দেখো, ডিকোডিং করবে। ডেকোডিং, ডেকোডিং মানে পাঠ উদ্ধার। এর মানে হচ্ছে যে এই যে এনকোডিং করেছিল যে সেন্ডার বা প্রেরণকারী, সে পাঠানোর পর প্রাপক মেসেজটা পেয়ে আগে কিন্তু সে এটা পড়বে, বুঝবে। এই যে পড়ে বুঝে যে পাঠ উদ্ধার করা, সেটাকে বলা হয় এখানে ডেকোডিং। আচ্ছা, পাঠ উদ্ধার করলো, পড়লো, পড়ে বুঝলো, বোঝার পর তার রেসপন্স বা সাড়া বা তার প্রতিক্রিয়া। যেমন আমি কাউকে, মনে করি ধমক দিলাম, আমি এক ব্যক্তি, আমি আরেকজনকে ধমক দিলাম, আমি হচ্ছে সেন্ডার, ধমকটা হচ্ছে মেসেজ, আর যাকে দিলাম সে হচ্ছে রিসিভার। আচ্ছা, ধমক দেওয়ার পর সে চুপ হয়ে যেতে পারে অথবা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। তাহলে চুপ হয়ে যাওয়া, অ্যাগ্রেসিভ হওয়া বা তার গ্লুমি ফেস হয়ে যেতে পারে বা খুব বিষণ্ণ মন হয়ে যেতে পারে, এগুলোই হচ্ছে রেসপন্স। তাহলে এই রেসপন্সটা হচ্ছে সাড়া, অর্থাৎ সে মানে মেসেজটা পাওয়ার পর তার যে প্রতিক্রিয়াটা হয় সেটাই হচ্ছে রেসপন্স। আচ্ছা, এখন প্রতিক্রিয়াটা সে ব্যক্ত করতে পারে, আবার ব্যক্ত নাও করতে পারে। অর্থাৎ যখন ব্যক্ত করে তখন সেটা হইল ফলাবর্তন। অর্থাৎ প্রাপক মেসেজ পেল, পাঠ উদ্ধার করলো, করে পড়ে বুঝলো, বুঝে আবার ফিরতে আরেকটা মেসেজ প্রেরণকারীর নিকট প্রেরণ করলো। এই কাজটাকে বলা হয় ফলাবর্তন। তাইলে এই টোটাল চক্রটা দেখা যাচ্ছে দুইটা পক্ষ, এক পক্ষ সেন্ডার মানে প্রেরণকারী, আরেক পক্ষ রিসিভার মানে গ্রহণকারী। প্রেরণকারী কি করে, মেসেজ তৈরি করে, মেসেজ পাঠায়। রিসিভার গ্রহণকারী কি করে, মেসেজ রিসিভ করে, মেসেজটা পাঠ উদ্ধার করে, পড়ে বোঝার চেষ্টা করে, তারপর সাড়া দেয় বা রেসপন্স দেয় এবং ফিডব্যাক দেয়। তাহলে দেখা যাচ্ছে প্রাপকের কাজ কিন্তু অনেক। মেসেজ রিসিভ করে,
মেসেজ পড়ে বুঝে বুঝে প্রতিক্রিয়া তার তৈরি হয়, সে প্রতিক্রিয়া যদি আবার ফিরতি সে আবার প্রেরণকারীর নিকট পাঠায়, তখনই সেটা হয়ে যায় ফলাবর্তন। আচ্ছা, মাঝখানে একটা পয়েন্টস আমরা লিখছি, সেটা হচ্ছে ব্যারিয়ার্স বা নয়েজ। এটাকে আমরা নয়েজ বলতে পারি। নয়েজ, বাধা বা শোরগোল। শোরগোলটা হচ্ছে এই যে কমিউনিকেশনের যে প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়ার যে কোনো স্টেপে যদি বার্তা বাধাগ্রস্ত হয়, তখনই সেটা নয়েজ হয়। কিরকম বাধা বা প্রতিবন্ধকতা? বাধা অথবা প্রতিবন্ধকতা কিরকম? যেমন প্রেরক এনকোডিং করছে, ঠিকভাবে এনকোডিং করতে পারে নাই, এটাও একটা নয়েজ। অথবা সে যে মাধ্যম ব্যবহার করছে, যে মিডিয়াটা ব্যবহার করছে, সেই মিডিয়ায় ঠিকভাবে বার্তাটা পৌঁছে নেয়। যেমন যদি মোবাইলের মাধ্যমে পাঠায়, মোবাইলের হয়তো নেটওয়ার্ক ছিল না, অথবা হয়তো মোবাইলের ব্যালেন্স ছিল না। কোনো ব্যক্তির মাধ্যমে যদি পাঠায়, ওই ব্যক্তি যদি পাঠাতে ভুলে যায় বা ভুল মানুষকে যদি ওই নির্দিষ্ট মেসেজ না দিয়ে থাকে বা অন্য মানুষকে দিয়ে দেয় ইত্যাদি। পাঠোদ্ধার অর্থাৎ প্রেরণকারী এমন ভাষা বা এমনভাবে বার্তাটি লিখছে যে প্রাপক এটা পড়ে বুঝতে পারছে না, তাহলে কি এটাও একটা নয়েজ, ডেকোডিংয়ের নয়েজ হয়। আচ্ছা, আবার এমন হলো রিসিভার এরকম যে সে বার্তাটি পেলো, পড়লো, বুঝে চুপচাপ বসে রয়েছে, কোনো ফিডব্যাক বা কোনো সারা প্রতিক্রিয়া নাই, এটাও একটা নয়েজ। তার মানে হচ্ছে আমি কাউকে মেসেজ দিলাম, সে পেলো কি পেলো না সেটা বুঝবে কিভাবে? যদি প্রতি উত্তর বা ফিডব্যাক আসে, কিন্তু ফিডব্যাক যদি না দেয়, তাহলে কিন্তু আবার এই প্রেরণকারী বুঝতে পারবে না যে আসলে আদৌ বার্তাটি পৌঁছলো কিনা। এর জন্য কিন্তু একটা প্রশ্ন হয়, নো ফিডব্যাক নো কমিউনিকেশন, অর্থাৎ প্রতি উত্তর ছাড়া যোগাযোগ হয় না। কারণ হচ্ছে যোগাযোগ হইতে গেলে প্রেরণকারী নিশ্চিত কিভাবে হবে? নিশ্চিত হবে এই ফিডব্যাক বা প্রতি উত্তরের মাধ্যমে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতি উত্তর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। আচ্ছা, আবার প্রতিটি স্টেপেই কিন্তু আমার নয়েজ হইতে পারে। যেমন আবার ফিডব্যাক দিল, ফিডব্যাক প্রাপক সঠিকভাবে দিতে পারলো না, এটাও নয়েজ হতে পারে। তাহলে নয়েজ হচ্ছে প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা বিভিন্ন রকম রয়েছে, যেমন ভাষাগত প্রতিবন্ধকতা, তারপরে হচ্ছে এনকোডিং ডিকোডিংয়ে প্রতিবন্ধকতা, তারপর হচ্ছে পদগত প্রতিবন্ধকতা, অথবা কারোর সাথে ব্যক্তিগত কোনো রেষারেষি যদি থাকে, সেটাও একটা প্রতিবন্ধকতা। এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। তো এই হচ্ছে আমার যোগাযোগ প্রক্রিয়া। তাহলে আমরা শিখলাম কি? যোগাযোগ কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে তোমরা কিন্তু এই শব্দগুলো আগে নিশ্চিত হবা যে প্রেরক, প্রেরণযোগ্য করে সাজানো মানে সেন্ডার, এনকোডিং, মেসেজ, বিভিন্ন মিডিয়া, তারপর হচ্ছে ডিকোডিং, রিসিভার, রেসপন্স, ফিডব্যাক এবং লাস্ট হচ্ছে নয়েজ। এই হচ্ছে আমার কমিউনিকেশন বা যোগাযোগ প্রক্রিয়া। তাহলে আমরা তৃতীয় যে প্রশ্নটি পড়ব সেটা হচ্ছে যোগাযোগের প্রকারভেদ। প্রতি বছরই আমাদের বোর্ডের যে প্রশ্ন হয় সেখান থেকে যোগাযোগের প্রকারভেদ থেকে আমাদের বিভিন্ন সময় প্রশ্ন আসলে এসে থাকে। তো আমরা প্রকারভেদগুলো আমি একটু তোমাকে সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করি। যোগাযোগ, আচ্ছা দেখো আমাদের ব্যবসায় ক্ষেত্রে এই যোগাযোগটি কেন আসলো? দেখো যোগাযোগ কিন্তু সার্বজনীন, সব ক্ষেত্রে যোগাযোগ ব্যবহার হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষায়, চিকিৎসায়, সকল ক্ষেত্রে যোগাযোগ ব্যবহার করা হয়। কিন্তু আমাদের ব্যবসায়িক শিক্ষার ছাত্রছাত্রীদের কেন যোগাযোগ তাহলে জানতে হবে। আসলে যোগাযোগের একটি অন্যতম প্রকারভেদ হচ্ছে ব্যবসায় যোগাযোগ। তাহলে ব্যবসায় যোগাযোগটা কি, এটা আমরা এক নজরে একটু শিখে ফেলি। অর্থাৎ যখন দুজন ব্যবসায়ীর মধ্যে, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে যে বার্তাটা আদান প্রদান হবে, সে বার্তাটা যখন ব্যবসায় সম্পর্কিত হবে, তখনই তাকে বলা হবে ব্যবসায় যোগাযোগ। তাহলে ব্যবসায় যোগাযোগের ক্ষেত্রে সাধারণ যোগাযোগের মূল পার্থক্য হচ্ছে যে ব্যবসায় যোগাযোগ সাধারণ যোগাযোগের একটি অংশ মাত্র। অর্থাৎ যে বার্তাটি দেওয়া হবে, বার্তাটি হবে ব্যবসায় সম্পর্কিত। অর্থাৎ আমি মাল কিনতে চাই, অথবা পণ্যের দাম সম্পর্কে জানতে চাই, স্যাম্পল কালেকশন করতে চাই, মূল্য পরিশোধ করতে চাচ্ছি, কি কি পণ্য
আমি আইটেম বাই আইটেম আমি জানতে চাই, কি পণ্য কিনতে চাই, কিভাবে টাকা পরিশোধ করব, কিভাবে তার সাথে আমার ব্যবসায়িক ডিলিংস হবে, লেনদেন হবে, ইত্যাদি সমস্ত কার্যক্রমই হচ্ছে বিজনেস কমিউনিকেশন বা ব্যবসায় যোগাযোগ। তাহলে যোগাযোগের একটি পার্ট বা প্রকারভেদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসায় যোগাযোগ। এছাড়া অন্যান্য অনেক যোগাযোগ আছে যেটা আমরা একটু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করি। আমরা এটা নাম দেই তথ্য প্রবাহ অনুযায়ী। আচ্ছা, তথ্য প্রবাহটা কি? আমরা যোগাযোগ প্রক্রিয়া দেখলাম যে প্রেরণকারী বার্তা লিখে গ্রহণকারীর নিকট পাঠাচ্ছে, আবার গ্রহণকারী ফিডব্যাক বা প্রতি উত্তর দিচ্ছে আবার প্রেরণকারীর কাছে। তাহলে এইভাবে কি তথ্য প্রবাহ হচ্ছে। তাহলে তথ্য প্রবাহ উপর থেকে নিচে যেতে পারে, নিচ থেকে উপরে যেতে পারে। তাহলে আমরা কয়েকটা প্রকারভেদ তৈরি করি, যেমন উলম্ব এবং সমান্তরাল। উলম্ব এবং সমান্তরাল ইংরেজিতে বলা হয় ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল। ভার্টিক্যাল মানে উলম্ব, হরাইজন্টাল মানে সমান্তরাল। তো সমান্তরালটা আগে বুঝলে ভার্টিক্যালটা সহজ হবে। সমান্তরাল হচ্ছে যে একই পদে থেকে দুইজন ব্যক্তি যখন যোগাযোগ করে তখন তাকে বলা হয় সমান্তরাল। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে একই পদমর্যাদার দুজন ব্যক্তি ভিন্ন বিভাগে হইতে পারে, একই বিভাগে হইতে পারে, অর্থাৎ পোস্ট বা পজিশনটা একই। এই দুই ব্যক্তির মধ্যে যখন যোগাযোগটা হয় তখন তাকে বলা হয় সমান্তরাল। আচ্ছা, আর উলম্ব হচ্ছে যে উপর নিচ, অর্থাৎ টপ লেভেলে যে আছে তার সাথে লোয়ার লেভেল যে আছে তার সাথে টপ লেভেলের, এইভাবে যে যোগাযোগটা সেটা হচ্ছে উলম্ব যোগাযোগ। উলম্ব যোগাযোগ আবার দুই ধরনের। কি কি? ঊর্ধ্বগামী, নিম্নগামী। ঊর্ধ্বগামী, নিম্নগামী। আরেকটা আছে কিন্তু আড়াআড়ি। আচ্ছা, ঊর্ধ্বগামী কি? বার্তা যখন নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলে যায়, অর্থাৎ একজন ওয়ার্কার যখন একজন ম্যানেজার বা টপ লেভেল এমপ্লয়ির সাথে যোগাযোগ করে তখন সেটা হয় ঊর্ধ্বগামী। এই যে বার্তা যখন উপরে যায়, নিচ লেভেল থেকে উপরের লেভেলে যায় তখন ঊর্ধ্বগামী। আর নিম্নগামী হচ্ছে তার বিপরীত, অর্থাৎ বার্তা যখন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কাছ থেকে নিম্ন পর্যায়ের সুপারভাইজার বা ওয়ার্কারের দিকে যায় সেটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ। আড়াআড়ি হচ্ছে কি? আড়াআড়ি হচ্ছে ক্রস। একটি প্রতিষ্ঠানের কোনো একটা বিভাগের উচ্চ লেভেলের কর্মকর্তা যখন অন্য আরেকটি বিভাগের নিম্ন লেভেলের কর্মচারীর সাথে যোগাযোগ করে, আবার নিম্ন লেভেলের কোনো কর্মচারী যদি অপর বিভাগের উচ্চ লেভেলের কর্মচারীর সাথে যোগাযোগ করে তখন তাকে বলা হয় আড়াআড়ি। অর্থাৎ আড়াআড়ির বিষয়টা হয় এরকম, ধরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা মার্কেটিং ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ম্যানেজার যদি মার্কেটিং ডিপার্টমেন্টের ওয়ার্কারের সাথে আলাপ করে বা তথ্য আদান প্রদান করে, আবার মার্কেটিং ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বা হিসাব বিভাগের কোনো কর্মচারীর সাথে যোগাযোগ করে তখন সেটা হয় ক্রস বা আড়াআড়ি যোগাযোগ। তাহলে আমরা শিখলাম যে উলম্ব যোগাযোগ কি। তাহলে উলম্ব যোগাযোগ হচ্ছে ঊর্ধ্বগামী, নিম্নগামী ও আড়াআড়ি সমষ্টি হচ্ছে উলম্ব যোগাযোগ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে বিভিন্ন পদের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে যোগাযোগ হয় তাকে বলা হয় উলম্ব। আর সমান্তরাল হচ্ছে, যেমন আমি আবার ওই উদাহরণটা যাই, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, একই পদের কর্মকর্তা বা কর্মচারীদের সাথে যোগাযোগ হলে তখন তাকে বলা হয় সমান্তরাল বা হরাইজন্টাল যোগাযোগ। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাব বি নাম্বার। বি নাম্বার আমরা নিয়ে আসি আনুষ্ঠানিকতা অনুযায়ী। আনুষ্ঠানিকতা অনুযায়ী দুই ধরনের, নামে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে ফর্মাল আর একটা ইনফর্মাল, অর্থাৎ আনুষ্ঠানিক। আরেকটা হলো অনানুষ্ঠানিক। ফর্মাল, ইনফর্মাল, নামে বোঝা যাচ্ছে এটা সংজ্ঞাটা কি হবে। তাহলে আনুষ্ঠানিক হচ্ছে যে যখন দুজন ব্যক্তির মধ্যে
যে যোগাযোগটা হবে সেই যোগাযোগটা যদি সকল নিয়ম কানুন অর্থাৎ যোগাযোগের সকল নিয়ম কানুন আনুষ্ঠানিকতা আইন কানুন মেনে সম্পূর্ণ হয় তখন তাকে বলা হয় ফর্মাল কমিউনিকেশন অথবা আনুষ্ঠানিক যোগাযোগ। অপরদিকে প্রেরণকারী ও গ্রহণকারীর মধ্যে এমন যোগাযোগ হয় যেখানে কোনো নিয়ম কানুন মেনে চলা হয় না অর্থাৎ কোনো আইন কানুন বা আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় না, তখন তাকে বলা হয় অনানুষ্ঠানিক যোগাযোগ। প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে যোগাযোগটা হয় সেটা সাধারণত আনুষ্ঠানিক হয়, আবার প্রতিষ্ঠানের বাইরে যে যোগাযোগটা হয় সেটা অনেকটা ব্যক্তিগত যোগাযোগ হয়, অনানুষ্ঠানিক হয়। আচ্ছা, তারপর আমরা আরেকটা ইয়েতে চলে আসি সি নাম্বারে, সেটা হচ্ছে মাধ্যম অনুযায়ী বা মিডিয়া অনুযায়ী, অর্থাৎ আমি যে মিডিয়া ব্যবহার করব তার প্রেক্ষিতে, যেমন শাব্দিক, অশাব্দিক। শাব্দিক ইংরেজিতে বলা হয় ভার্বাল, অশাব্দিক হচ্ছে নন ভার্বাল। তাহলে ভার্বাল কি? ভার্বাল হচ্ছে এই যে আমি এখন যে যোগাযোগটা করতেছি শব্দ ব্যবহার করে, মৌখিক অথবা লিখিত যেটাই হোক শব্দ ব্যবহার হচ্ছে, এই যোগাযোগটাকে বলা হয় শাব্দিক অথবা ভার্বাল যোগাযোগ। তো শাব্দিক যোগাযোগ আবার দুইভাবে হইতে পারে, যেমন লিখিত এবং মৌখিক। অর্থাৎ দেখো আমি যে তোমাদেরকে এখন পড়াচ্ছি দুইটা ভাবে পড়াচ্ছি, লিখে দিচ্ছি আবার মুখেও বলছি। তাহলে লিখে যখন দিচ্ছি যে যোগাযোগটা তখন সেটা হচ্ছে লিখিত যোগাযোগ, আবার এই যে মুখেও বলছি কিন্তু মুখে বলার যে যোগাযোগটা সেটা মৌখিক যোগাযোগ। তো এই লিখিত যোগাযোগ আর মৌখিক যোগাযোগ দুইটা একত্রে হচ্ছে শাব্দিক যোগাযোগ। আচ্ছা, আরেকটা হয়ে গেল অশাব্দিক যোগাযোগ অথবা নন ভার্বাল কমিউনিকেশন। খুবই উপযোগী একটা যোগাযোগের পদ্ধতি এটা, অশাব্দিক যোগাযোগ। অশাব্দিক যোগাযোগ হচ্ছে এমন একটি যোগাযোগ যেখানে কোনো শব্দ ব্যবহার করা হবে না, তার পরিবর্তে ইশারা, ইঙ্গিত, চোখের ভাষা, ড্রেস আপ, ফেসিয়াল এক্সপ্রেশন, তারপর হচ্ছে সাউন্ড, কালার, গ্রাফ ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে এগুলো ব্যবহার করে আবার কিভাবে যোগাযোগ হয় খেয়াল করে দেখো। আমি যখন তোমাদের সাথে কথা বলছি যে আমার হাত নড়ছে, কিন্তু যখন আমি মুখে কথা বলছি সেটা হয়ে যাচ্ছে শাব্দিক, শব্দ ব্যবহার হইতেছে, এটা লিখেও হচ্ছে মৌখিকও হচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু আমার হাত নড়তেছে, তারপরে চোখ নড়তেছে, এটাই হচ্ছে তোমার অশাব্দিক যোগাযোগ। আচ্ছা, আবার এই যে আমি যে অ্যারো চিহ্ন ব্যবহার করছি এটাও কিন্তু অশাব্দিক যোগাযোগ। অ্যারো চিহ্ন ব্যবহার করে আমি কি তোমাকে মুখে বলেছি যে তুমি ওদিক দেখো, কিন্তু অ্যারো চিহ্ন আমাকে বলে দিচ্ছে যে তোমরা ওদিকে যাও। আচ্ছা, আবার দেখো ট্রাফিক সিগন্যাল যেটা, ওইখানে কিন্তু দেখবা যে ট্রাফিক সিগন্যালের যেই পোস্ট থাকে সেই পোস্টের মধ্যে 3টা বা 4টা কালারের বাতি থাকে, লাল, নীল, সবুজ। তো লাল বাতি যখন জ্বলে উঠলো সব গাড়ি থেমে গেল। এখন কেউ কি সব গাড়ি ড্রাইভারকে বলছে যে এই তোমরা থামো? কিন্তু না, এটাই হচ্ছে আসলে অশাব্দিক যোগাযোগ। আবার ধরো তুমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছো, রেলের স্টেশন মাস্টার ঢং ঢং করে ঘন্টা দিল। এখন স্টেশন মাস্টার কি সব যাত্রীকে বলতেছে এই রেল আসতেছে? মোটেই না। আসলে ওই যে ঢং ঢং যে ঘন্টা বাজাচ্ছে ওইটা দ্বারা যাত্রীরা সবাই বুঝে যাচ্ছে যে রেল আসছে, এটা একটা অশাব্দিক যোগাযোগ। তারপর ধরো আমি যে সাজসজ্জা, মানুষের যে সাজসজ্জা, এটাও কিন্তু আসলে একটা অশাব্দিক যোগাযোগ। আবার ধরো তোমার ফেস খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে, কিন্তু তুমি মুখে কিছু বলছো না, কিন্তু আমি তোমার ফেস দেখে বুঝে নিচ্ছি যে তুমি খুব দুঃখের মধ্যে রয়েছো, তাহলে এটাও একটা অশাব্দিক যোগাযোগ। আচ্ছা, নিশ্চুপ থাকা এটাও একটা অশাব্দিক যোগাযোগ, সাইলেন্ট কমিউনিকেশন বলে এটাকে। সাইলেন্ট কমিউনিকেশন কিরকম? ধরো তোমরা দুই ফ্রেন্ড, এক ফ্রেন্ড এসে তোমাকে বললো যে চল যে এই সিনেমাটা দেখে আসি, তুমি মুখে কিছু বলছো না বা অন্য কোনো ইঙ্গিতও করছো না, কিন্তু তোমার ফ্রেন্ড ধরে নিবে তুমি যেহেতু নিশ্চুপ রয়েছো তার মানে তুমি সম্মতি রয়েছো, তুমি এটাতে রাজি। আচ্ছা, আবার ধরো তুমি কোনো একটা শপিং সেন্টারে গিয়েছো, এখন এখানে গিয়ে তুমি ওয়াশরুম খুঁজতেছো, এখন দেখলে যে 2টা ওয়াশরুম আছে, এখন কোনটা কাদের জন্য বুঝবা কিভাবে? দেখবা যে ছবি দেয়া আছে, একটা ওয়াশরুমের সামনে দেয়া আছে একটা ছেলেদের ছবি, তাহলে বুঝবে এটা জেন্টস, আর একটা সামনে দেয়া আছে মেয়েদের একটা ছবি, তাহলে বুঝবে এটা লেডিস, কিন্তু মুখে কিন্তু তোমাকে বলছে না। এগুলো সব হচ্ছে অশাব্দিক যোগাযোগ, খুবই মজার এই অশাব্দিক যোগাযোগ। আচ্ছা, তো এখানে হতে পারে
অশাব্দিক যোগাযোগের কিন্তু আরো প্রকারভেদ আছে, যেগুলো এতক্ষণ যাবৎ বলছে এগুলো সব তোমার সুন্দরভাবে বয়ে আছে। এই অশাব্দিক যোগাযোগগুলো তুমি শিখে ফেলবা। তারপর আরো কয়েকটা একটু বলে দিচ্ছি। অভ্যন্তরীণ, আমি শুধু নামগুলো বলে যাই। অভ্যন্তরীণ আর বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ মানে ইন্টারনাল কমিউনিকেশন, বাহ্যিক মানে হচ্ছে এক্সটার্নাল। একটি প্রতিষ্ঠানের মধ্যে, যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়ী হোক অব্যবসায়ী হোক, যে কোনো সংগঠন প্রতিষ্ঠানের মধ্যে যত এমপ্লয়ি বা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের নিজস্ব অভ্যন্তরে যে যোগাযোগটা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল কমিউনিকেশন। অপরদিকে একটি প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়ি অপর প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়ি বা কোনো ব্যক্তির সাথে যখন যোগাযোগ করে তখন সেটা হয়ে যায় এক্সটার্নাল বা বাহ্যিক কমিউনিকেশন। আচ্ছা, তারপর আরেকটা শিখবা, সেটা হচ্ছে অন্যান্য যোগাযোগ, মাস কমিউনিকেশন, MASS, মাস বা গণযোগাযোগ। এটা প্রায় পরীক্ষায় এই সংজ্ঞাটা আসে। মাস কমিউনিকেশন কি বা গণযোগাযোগ কি? খুব সহজ কথা। যখন সেন্ডার থাকবে একজন, দেখো যোগাযোগ প্রক্রিয়া কিন্তু আমি মূল উপাদান দুইটা বলছিলাম, সেন্ডার রিসিভার, এবং বলছিলাম দুই বা ততোধিক ব্যক্তি। মনে করি সেন্ডার একজন, প্রেরণকারী একজন, কিন্তু রিসিভার অনেক, তখন সেটা মাস কমিউনিকেশন। যেমন আমি এখানে মেসেজ, আমি একা পড়াচ্ছি, আমি হচ্ছে সেন্ডার, আমি একজন, কিন্তু তোমরা যারা ক্লাস করতেছো সবাই হচ্ছে রিসিভার, তাহলে সেন্ডার একজন, রিসিভার অনেক। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আবার একই টপিক সবার জন্য প্রযোজ্য, একই টপিক সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ আমি যে কথা বলতেছি সেটা কি তোমার একার জন্যে? নো, বাংলাদেশের দ্বাদশ শ্রেণীতে এই সাবজেক্ট যাদের আছে সবার জন্য প্রযোজ্য। তাহলে আমি যে কাজটা করতেছি সেটা মাস কমিউনিকেশনের মধ্যে পড়ছে কিন্তু। আচ্ছা, আবার রিসিভার স্কেটার্ড, বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো, কেউ বসে আছে, কেউ বাসায় শুয়ে দেখতেছে, কেউ এখানে দেখতেছে, এরকম বিভিন্ন বয়সী লোকজন দেখতেছে, এটা মাস কমিউনিকেশন। আচ্ছা, মাস কমিউনিকেশনের ক্ষেত্রে তাহলে আমরা বুঝলাম যে মাস কমিউনিকেশন হচ্ছে এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে একজন সেন্ডার বা প্রেরণকারী একজন, কিন্তু রিসিভার অনেকজন, একই তথ্য সকলের জন্য প্রযোজ্য, নো ডাইরেক্ট ফিডব্যাক, সরাসরি কোনো ফিডব্যাক আসে না কিন্তু পরবর্তীতে আসে, এই ধরনের যোগাযোগকে বলা হয় মাস কমিউনিকেশন। যেমন মনে করো যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কোনো একটি ভাষণ দেয়, তখন সেন্ডার কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব একজন, রিসিভার পুরা দেশের সবাই, একই বার্তা সকলের জন্য প্রযোজ্য এবং ডাইরেক্ট ফিডব্যাক নেয়, তবে ইনডাইরেক্ট ফিডব্যাক পরবর্তীতে হয়। এটা হচ্ছে মাস কমিউনিকেশন। তাহলে ব্যবসার ক্ষেত্রে কিভাবে? কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদের পণ্যের প্রচার করতে চায়, যেমন মাইকিং করতেছে অথবা ব্যানার দিচ্ছে, তাহলে মাইকিং যে করতেছে, মাইককে বলছে একজন, শুনতেছে সবাই, যাদের কানে পৌঁছছে, তাহলে কি সেন্ডার একজন, রিসিভার অনেক? এটা হচ্ছে মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ। আরেকটি যোগাযোগ মাধ্যম রয়েছে সামাজিক যোগাযোগ। ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ রয়েছে। এগুলো সব হচ্ছে যোগাযোগের প্রকারভেদ। তো এই যোগাযোগের প্রকারভেদ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আর আরেকটা পড়বা তোমরা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ব্যবহার। আইসিটির ব্যবহার, আইসিটির সাবজেক্টে তোমরা যেটা পড়েছো ওইখানে কিছু অংশ এখানে রয়েছে। যেমন আইসিটির কিছু অংশ লিখিত, কিছু অংশ মৌখিক। যেমন লিখিত অংশের মৌখিক অংশে দুইটা মিলেই কিন্তু আইসিটির ব্যবহার হয়। যেমন টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া, ওয়েব ক্যামেরা, মোবাইল ফোন। আমরা এই যে তোমাদের যে ক্লাস নিচ্ছি, এটা যোগাযোগ ছাড়া আর কিছুই নয়। এই যোগাযোগটা তাহলে কি যোগাযোগ? এই যে যোগাযোগের আইসিটির ব্যবহার, ফেসবুক ব্যবহার হচ্ছে, এই যে সামাজিক যোগাযোগ মিডিয়া ব্যবহার হচ্ছে এবং আইসিটির ব্যবহার হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এটা তোমরা পড়লা। আর আইসিটি লিখিত রয়েছে, যেমন ফেসবুকে যদি কেউ লেখে, ব্লগ যদি লেখে তাহলে সেটা আছে। তারপর ইমেইল, ফ্যাক্স, এগুলো কিন্তু লিখিত। ওয়েবসাইট, ইন্টারনেট, এক্সট্রানেট, এগুলো হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ব্যবহার। আর লাস্ট একটা হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা। যোগাযোগ প্রক্রিয়া দিয়ে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি। যোগাযোগ প্রক্রিয়া একটা অন্যতম উপাদান বলেছিলাম আমরা নয়েজ। ওই নয়েজটাই হচ্ছে প্রতিবন্ধকতা। এখানে সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, ভাষাগত প্রতিবন্ধকতা রয়েছে, পদগত প্রতিবন্ধকতা রয়েছে ইত্যাদি প্রতিবন্ধকতাগুলো এখানে রয়েছে। প্রতিটার আলাদা আলাদা করে বাধা এবং কিভাবে এই বাধাগুলো অতিক্রম করা যায় সেটা আমাদের এখানে শেখার ব্যাপার। এই ছিল আমাদের মূলত এই চ্যাপ্টারের শেখার বিষয়। এছাড়াও তোমার এই আইসিটির মধ্যে যেমন ইন্টারনেট, ইমেল, ইন্টারনেট কি, ইমেল কি, কিভাবে ব্যবহার হয়, ফ্যাক্স কি, ওয়েব ব্রাউজিং, এগুলো এখানে অনেক সময় তোমার জ্ঞান অনুধাবন প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই চ্যাপ্টারটি এখন ভালোভাবে বাসায় শিখে ফেলতে পারো। এই চ্যাপ্টারে যা ছিল আমরা
আশা করি ভালোভাবে বলতে পেরেছি। এছাড়াও যদি কারো কোনো বিষয়ে কোনো পয়েন্টস জানতে সমস্যা হয় আমাকে ফোন দিও, আমি ফোনে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে।